নর্মদেহার 27 তারিখে দীর্ঘ পথ চলেছিলাম, দীর্ঘ প্রায় 28 কিলোমিটার রাস্তা। তো এই দিন প্রথম যে বড় ঘটনা যেটি ঘটলো সেটা হচ্ছে দেবগঙ্গা নদী পেরোনো। এই দেবগঙ্গা নদীটি আছে গুজরাট এবং মহারাষ্ট্রের সীমানায়। তো দেবগঙ্গা নদী পেরোতেই মহারাষ্ট্র শেষ, গুজরাটে প্রবেশ। পবিত্র এই নদীটি একটা অদ্ভুত, একটা রহস্যময়, অনেক লম্বা নদী, তার অনেক ছোট ছোট ধারা বিভিন্নভাবে মিশে নদীটি তৈরি হয়েছে। একদম নির্জন শান্ত জায়গা দিয়ে গেছে। এক পাশে খাড়া পাহাড়, আরেক পাশে শস্য ক্ষেত, আর নদীটির তীরে অসংখ্য জলচর পাখি। সেখানে দেখলাম বাজ পাখি, সেখানে দেখলাম পরিযায়ী হাঁস, তারপরে চকাচকি, সব নানা রকম সব পাখি। তার মধ্যে গরু চড়ছে। আর একটা জায়গায় পতাকা, একটা অনেক 3-4টে পতাকা পোতা ছিল। পরে জেনেছিলাম যে ওই যে পতাকাটি যেখানটা ছিল সেখানটাতে একটা গুহার মুখ ছিল। সেই গুহা মুখটি সম্ভবত শুলপানেশ্বর মহাদেব মন্দিরের কাছাকাছি কোনো পর্বতে তার ওপেনিং ছিল। তা সেটা পরে এক সাধুর কাছ থেকে আমি জানতে পেরেছিলাম। তা আমার দুর্ভাগ্য, সে গুহামুখটি আমি তো জানতাম না কোথায় ছিল, যার জন্যে আমার দর্শন করা হয়নি। তবে ওই জায়গাটা আমি বসেছিলাম। পরবর্তীতে জানলাম যে ওই জায়গাটিতে অনেককে আকর্ষণ করে। ওই জায়গাটিতে মানুষের পা যেন স্বতঃস্ফূর্তভাবে সেখানে থেমে যায়। মনে হয় যে এই জায়গাটিতে আরও একটু বসি, আর একটু দেখি। এই জায়গাটিতে একটা যে দিব্য ভাব আছে। তো 27 জানুয়ারি দীর্ঘ পথ চলেছিলাম, ভিডিও অনেক লম্বা, সেই জন্যে আজ পর্বে এই দেবগঙ্গা নদী পার হওয়া এই পর্যন্তই দেখালাম। তো 27 তারিখের বাকি অংশ খুবই সুন্দর যাত্রাপথ, দীর্ঘ যাত্রাপথ, সেটি থাকবে আরেকটি পর্বে। নর্মদেহার আজ 27শে জানুয়ারি সকাল 6:45-এ বেরিয়েছি মকাশ আশ্রম থেকে। তো মকাশ আশ্রম থেকে এখানে বাথরুম টাথরুম ছিল না, জঙ্গলের মধ্যে যেতে হয়েছিল। বেশ রাত্রিতে ঠান্ডা ছিল বেশ। তো এখন সূর্যদেব এখনো ওঠেননি। তো একটা মায়াবী আলো আধারি পরিবেশ আছে, হালকা ঠান্ডা আছে। দুটো জামা গায়ে দিয়েছে ঠান্ডা এড়াতে। আর এই ডান দিকে বিরাট উঁচু এক পাহাড়, অনেক উঁচু। তো এই পাহাড়ের একদম মাঝামাঝি অংশ দিয়ে আমরা যাচ্ছি। এখান থেকে আরো নিচে নেমে গেছে এই পাহাড়টা, অনেকখানি উঁচু। তো মায়াবী পরিবেশ। এই জায়গাটা হচ্ছে যে শুলপানেশ্বর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তার ওর অংশের দিকে যাচ্ছে। স্যাংচুয়ারির অংশটা প্রধানত এই যে পাহাড়টি আছে এর ডান দিকে, নর্মদা মায়ের তীর অঞ্চল জুড়ে। সেই জায়গা যথেষ্ট দুর্গম। তো শৈলেন্দ্র নারায়ণজি যখন স্থান দিয়ে গিয়েছিলেন তার অনেক বিবরণ পড়ছি, জায়গাগুলোর উল্লেখ পাচ্ছি, কিন্তু সব জায়গা, তার উল্লেখিত সব জায়গাগুলো দর্শন করা বা তার সেই উল্লেখিত জায়গাগুলো পৌঁছানো আমাদের পক্ষে হয়তো সম্ভব না। কারণ আমরা মাত্র 6 মাসের যাত্রায় বেরিয়েছি আমি, আর তিনি 5 বছর ধরে ভ্রমণ করেছিলেন। তো সেখানে হয়তো কোনো এক জায়গায় জিনিসপত্র রেখেছেন, আবার সেখান থেকে এই দূরবর্তী স্থানটি দর্শন করে আবার তার স্থানে ফিরে গেছে।
এইভাবেই তিনি করেছিলেন। সুতরাং তার মতো করে ঘোরা বা দেখা, তার দৃষ্টিভঙ্গি নিয়ে জ্ঞান লাভ করা, এটা মাত্র 6 মাসে অসম্ভব। সুতরাং তবুও চেষ্টা করছি যতটা সম্ভব উল্লিখিত তীর্থগুলোকে নজর করার। এই গত কয়েকদিন ধরে যে চলছি এই অঞ্চলে কোনো সেইভাবে মন্দির বা তীর্থ নেই। জায়গাটা অনেকটা প্রকৃতি। এখানে এই প্রকৃতি দেবী হচ্ছে মন্দির। এই উঁচু উঁচু পাহাড়, এই পাহাড় চূড়াই হচ্ছে শিব ঠাকুরের বসতি। আর এই যে জঙ্গল, এর চারিপাশে জীবজন্তু, মানুষ, তাদের মধ্যেই মায়ের প্রাণ, এইটাই ধরে নিতে হবে। আর সাথে তো এখানে মা আছেন ভিতরে, তার জলরূপ মূর্তি, সেই জল মূর্তির সাথে নিয়ে চলছে। সুতরাং ঘাবড়ানোর কিছু নেই, মন খারাপের কিছু নেই। সব মিলছে না বলে ছোট ছোট পাখি কিচিরমিচির করছে। সকালটি সত্যি প্রত্যেক দিনের প্রতিটি সকাল নতুন নতুন স্বাদের এবং মনের নতুন নতুন অনুভূতি যোগাচ্ছে প্রতিটা সকাল। আর মহারাষ্ট্রে আম গাছের কথা তো বলতেই হবে। আলফানসো তো বোম্বাই শহরে বিখ্যাত। এছাড়া হাপুস, এখানকার হাপুস আম খুবই বিখ্যাত। এখন সবে বোল আসছে, বোলে ভর্তি হয়ে আছে। এই দেখুন কত বোল, প্রত্যেকটা আম গাছে ভর্তি, সে আছে। এইভাবে আচ্ছা, পাশে যে এখানে যে সর্দার সরোবর বাঁধের জল সব জায়গা ছেয়ে গেছে, তো ছেয়ে যাওয়ার ফলে নদীর তীরের বহু অংশ জলপ্লাবিত। তার মধ্যে প্রধান যে জিনিসটা জলপ্লাবিত হয়েছে সে হচ্ছে শূলপাণেশ্বর মহাদেবের মন্দির এবং সেই শূলপাণেশ্বর মহাদেবের সুবর্ণলিঙ্গ। তো সেই মহাদেবকে যখন জলে ডুবে যায় তার আগে নাকি করাত দিয়ে কেটে সেই পাহাড়টা সমেত তোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সে এমনই শক্ত, বহুবার বহু রকমের চেষ্টা করেও সেই পাথরের টুকরো পর্যন্ত কাটতে পারেনি কেউ। করাত ভেঙে গেল, মেশিন ভেঙে গেল। তারপরে যখন জল ভরে গেল তখন সেই জলের মধ্যে থেকে একটা বিরাট দিব্য জ্যোতির প্রকাশ হয়েছিল, দেখে সকলে ভয় পেয়ে গেছিল। এইটাই প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যতটুকু শুনেছি, তারাও লোকমুখেই শুনেছে। তবে এর পিছনেও যুক্তি আছে। শৈলেন্দ্র নারায়ণের বর্ণনার মধ্যে পড়েছিলাম যে পুরোহিত পুজো করার সময় ও গোপনে তাদের এই সুবর্ণলিঙ্গটি দেখিয়েছিল। এটা সোনার ঢাকনি পরা লিঙ্গটি ছিল। তারপর সেই ঢাকনিটা খুলে সেই লিঙ্গের গায়ে একটু জল দিতে দেখা গেল, জলটি টকবক করে ফুটছে, কিন্তু লিঙ্গটি শীতল। মানে লিঙ্গটি যে ধাতুতে বা যে বস্তু দিয়ে নির্মিত তারই একটা বিক্রিয়া। তো যাই হোক, তা সুতরাং গোটা জিনিসটা যখন জলে নিমজ্জিত হলো, তো নর্মদা মায়ের জলের সঙ্গে তার সেই প্রবল রাসায়নিক বিক্রিয়া, তার বিস্ফোরণ দেখাটাই স্বাভাবিক। সে তারপরে কি হলো না হলো, ওই শিবলিঙ্গের প্রকৃতি কী ছিল, এ সবই গবেষণার বস্তু, কিন্তু তার কোনো উপায় নেই। সেটা এখন গভীর জলের নিচে, সেই জায়গাটি কুমির অধ্যুষিত। তো আর সেই শূলপাণেশ্বর মহাদেবের পরিবর্তে উপরে অনেকটা নিরাপদ দূরত্বে আরেকটি শূলপাণেশ্বর মন্দির নবনির্মিত হয়েছে, সেখানটাই সকলে দর্শন করে। আর আদি শূলপাণেশ্বর মহাদেব জলের অনেকটা ভিতরে, জায়গাটা নৌকো করে যেতে হয়, অনেকে যায়। তো কিভাবে যায়, কেমন করে যায়, একটু কাছে এগুলো বুঝতে পারব। ধীরে ধীরে তো শূলপাণেশ্বরের কাছে এগিয়ে যাচ্ছে। তো বাকিটা এখনও ভবিষ্যতের মধ্যে, ভবিষ্যতের গহ্বরে।
এই কৌতূহল বুকে নিয়েই যাচ্ছে। এই উঁচু উঁচু শিবভূমি, উঁচু উঁচু পাহাড়, এর সর্বোচ্চ শিখরেই স্বয়ং শিব শম্ভুর নিবাস। নর্মদে হর। তো সুন্দর সকালে পথ চলতে চলতে গল্প করি। আমার এক পরিচিত শ্রোতা তিনি প্রশ্ন রেখেছেন যে মা নর্মদা কুমারী কেন? তো দেখুন, ভারতবর্ষে কুমারী শক্তির অনেক উদাহরণ আছে। এক তো বৈষ্ণবী দেবী, যেটা জম্মু কাশ্মীরের পথে যারা গেছে, নর্মদে হর। চকলেট নেই है বাবা, চকলেট খালি है। তো সেখানে এক ভৈরব বৈষ্ণোদেবী মাতাকে, তিনি কুমারী, আদি কুমারী শক্তি, তাকে বিবাহ করার জন্য, তাকে বশ করার জন্য অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত পরাস্ত হয়েছিলেন এবং দেবীকে দেবী রূপে স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। তো একটা ঘটনা। আর এদিকে নর্মদা মায়ের কাহিনী যেন আমাদের প্রতিটি সাধারণ ঘরের সাধারণ কাহিনী। রাজপুত্র সোনভদ্র একদিন ভ্রমণ করতে করতে দেখতে পেলেন নর্মদা কুমারী নর্মদাকে। তো দেখতে পেয়ে একটি প্রেমের সম্বন্ধ তৈরি হলো সোনভদ্র, রাজপুত্র সোনভদ্র এবং কুমারী নর্মদার মধ্যে। তারপরে দুজনের প্রতি বাগদান করলেন যে, তো সোনভদ্র রাজার পুত্র, তিনি বললেন যে না, এভাবে তো বিবাহ হয় না। তো আমি বাগদান করে যাচ্ছি, আমি আমার বাবা এবং আত্মীয় পরিজন সবাইকে নিয়ে সাড়ম্বরে তোমাকে বিবাহ করে নিয়ে যাও। এই পর্যন্ত প্রথম ঘটনা। তারপরে কি হলো, সোনভদ্র তো তার রাজ্যের একটা সংকটকাল উপস্থিত হয়েছিল। তো সেই সংকটকালে যুদ্ধ বিগ্রহ জড়িয়ে পড়ল, আর ফিরতে পারে না। এদিকের কথা একদিন ভুলে গেছে, ফিরতে পারে না, যুদ্ধ না মেটা অবধি রাজ্য ছেড়ে সে কী করে আসে। তো অনেক দিন পরে সে রওনা হলো, হয়ে সেই নর্মদা, কুমারী নর্মদা, যার প্রতি সে বাগদান করেছিল, তার দিকে আসতে গেল। কিন্তু এদিকে অপেক্ষা করতে 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 নর্মদার বিয়ের তারিখ উপস্থিত হলো। তা পরিজনকে সে বোঝাতে পারলো না। একটু অভিমানও হয়তো হয়েছিল যে এতদিন ধরে সে কথা দিয়েছিল, কথা রাখলো না। তো বিয়ের সেই মণ্ডপেই সম্ভবত সোনভদ্রের পুনরাগমন। আচ্ছা, তো এখানে দেখুন দুটি ময়ূরী খোলা প্রকৃতির বুকে এই চড়ে বেড়াচ্ছে। কি সুন্দর, কোনো ভয় নেই, সাধারণ পাখির মতো। একটি ময়ূরী আর একটি ময়ূর, এটা বাচ্চা, যাই হোক এই পালাচ্ছে। তো যাই হোক, তখন দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি, তারপরে একে অপরের প্রতি যেমন হয় প্রেমিকার মধ্যে ঝগড়া। দুজন, সোনভদ্র বলল যে তুমি আমার জন্য অপেক্ষা করলে না, আমি তো তোমাকে কথা দিয়েছিলাম আমি আসবো, আমি তো এসেছি, তাহলে তোমার এই বিয়ের আয়োজন তোমার বলা উচিত ছিল তোমার আত্মীয় পরিজনকে, তো তোমাকে অভিশাপ দিচ্ছি আমি। তো এইরকম ব্যাপার আর কি। তা মা নর্মদা সেখানে বললেন যে তুমিও আমার সমস্তটা বুঝলে না, একদম না বুঝে এইভাবে অভিশাপ দিলে, তো এটা কি ঠিক করলে? মোটেই এটা ঠিক হলো না। কারণ একটি কুমারী মেয়ে কতদিন অবিবাহিত অবস্থায় থাকতে পারে, এবং সে তার বাবা মাকে কি করে বলতে পারে তার সেই গোপন প্রেম কাহিনীর কথা? এটা কি বলা অতই সোজা? আমি কতদিন তোমার জন্য অপেক্ষা করতাম। এই হলো সাধারণ মানুষের প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া। তো দুজনকে কিছু কথাবার্তা বাক্য বিনিময় করে
নর্মদা মা ঠিক আছে, আমার আর বিয়ে করে কাজ নেই, আমি চললাম সাগরের সঙ্গে মিলতে। তো তিনি সাগরগামিনী হলেন পশ্চিমমুখী। আর সোনভদ্র সেও মনের দুঃখে, হ্যাঁ, রাগে গনগন করতে করতে প্রথমে পূর্বমুখী, তারপরে পুরো উত্তর দিকে মুখ দিল। হ্যাঁ, আমিও চলছি শিবশঙ্করের ধামের দিকে। হ্যাঁ, এই হলো সেই মিষ্টি প্রেম কাহিনী। সব প্রেম পরিণতি পায় না, কোনো কোনো প্রেম মাঝপথেই ভেঙে যায়। হ্যাঁ, তা দুজনেই এক চিরকুমার এক চিরকুমারীর কাহিনী। এই হলো কেন নর্মদা মা। তবে এরকম লোককাহিনী নর্মদা মাকে নিয়ে আরও অনেক আছে। তো কোনো কোনো কাহিনী দিব্য কাহিনী মনে হয়, আবার কোনো কাহিনী মনে হয় সাধারণ এই তোমার আমার ঘরের কাহিনী, এর বাইরে নয়। এটাই একটা বড় জিনিস। ঠাকুর দেবতা যখন ঘরের মানুষ হয়ে ওঠেন, তখন তার বুঝতে হবে যে হ্যাঁ, সকলের কাছে তিনি প্রণম্য, সর্বজন গ্রাহ্য। যখন তিনি দূরের দেবতার মতো আসনে থাকেন, তখন সেটা অন্যরকম। ঘরের মানুষের মতো টান ভালোবাসা তার ভাগ্যে জোটে না। তাই জন্যে এই সাধারণ কাহিনীর মধ্যে দিয়েও নর্মদা মা আমাদের কাছাকাছি চলে এসছেন। নর্মদে হর। দেহ তরি দিলে মে ছাড়ি গো গুরু তোমারি নামে। আর আমি যদি ডুবে মরি গো গুরু, কলঙ্ক তোমার নামে, গুরু তোমারি নামে। দেহ তরি দিলে মে ছাড়ি গো গুরু তোমারি নামে। বাজারিরা বাজার করে কত রঙের বাতি জ্বালে গুরু, মোকামের সামনে তারা জ্বালাইয়া বাতি করে ডাকাতিও গুরু, সদর মোকামে গুরু তোমারি নামে। আমি নারায়ণগঞ্জ ছাইড়া এলাম মদনগঞ্জের মোকামে। বাজার দেখে লাগে ধন্দ, বুঝিয়া আমার কপাল মন্দ হইয়াছি ফেরে। মদনগঞ্জে গেলে পরে কামকুম্ভেরে ধরবই তোরে, উড়বি রে ফেরে। আগে সিদ্ধিরগঞ্জ দিয়ে পাড়ি গুরু, আগে সিদ্ধিরগঞ্জ দিয়ে পাড়ি গুরু, যাও নিত্যধামে গুরু তোমারি নামে। দেহ তরি দিলাম ছাড়ি গো গুরু তোমারি নামে। নর্মদে হর। তো আমাদের দেহরূপ তরি গুরুর নামে ভাসিয়ে দিয়ে গুরুই পার করিয়ে দেবে। তো এই গুরুর চলার পথে, জীবন চলার পথে কত লোক ধর্মের নামে কত বেসাতি করে,
আমাদের জীবন নৌকা বয়ে যায় এক ঘাট থেকে অন্য ঘাটে। সব ঘাট সমান নয়, কোনো ঘাট ভগবানের চলার পথের ঘাট নারায়ণগঞ্জ, আবার কোথাও কোথাও আছে ভবসমুদ্রের প্রেমের খেলা, সে হলো মদনগঞ্জ। তো এই সমস্ত খারাপ যে গাঁগঞ্জগুলো আছে সেগুলো দেখলে সাধু সন্তদের ভয় লাগে, মনের মধ্যে আশঙ্কা সৃষ্টি হয়। আগে সিদ্ধিরগঞ্জে গিয়ে সেখানে ভগবানের কৃপা লাভের পরে আর কোনো রকম ভয় থাকে না। আর পথ চলতে চলতে গুরুর নামে ভাসানো তরি যদি অকালে ডুবে যায় সেখানে তো গুরুরই বদনাম, তো সে দায় গুরু নিশ্চয়ই দেবে। এই ভরসায় জীবনের পথ চলা। নর্মদে হর, নর্মদে হর, নর্মদে হর। এখন সকাল 10টা বাজে। तो नहीं कुछ नहीं, हम মন ही मन बात कर रहे हैं। তো এখন সকাল 10টা বাজে, পিছনে বরফলি আশ্রম ফেলে আসলাম। এখন সামনে আছে দেবগঙ্গা নদী। এই জায়গাটা খুবই রুক্ষ লাগছে, কিন্তু দুই পাশে খুব তাজা ফসলে ভর্তি। সব দুই পাশে দেখছি এত সুন্দর চেহারা, এগুলো হচ্ছে দেশি মক্কা। আর ছোট জাতের তুয়োর ডাল দেখলাম, যেটাকে আমরা অড়হর বলি। আর এই যে দেবগঙ্গা নদীটি আছে, এই নদীর সঙ্গে অনেক কাহিনী জুড়ে আছে। আগে নদীর কাছে যাই, দেখি কী পরিস্থিতিটা, সে কাহিনীটি পরে জানাচ্ছি। তো আজকে খুব খিদে পেয়ে গেছিলো, তো গুজরাটের এখনও ঢুকিনি, এটা মহারাষ্ট্রের শেষ প্রান্ত। তো গুজরাতের যে বিখ্যাত বড়া পাও, তো এই বড়া পাও একটা কিনে খেলাম 10 টাকা দিয়ে, এটা মুখ পাল্টানোর জন্য। আর শরীরে তো প্রোটিন কার্বোহাইড্রেট সবই দরকার। সকাল থেকে 10 কিলোমিটার হাঁটা হয়ে গেছে, টুকটাক খেয়েছি কিন্তু পেট তো ভরে না। তো অনেক দিন বাদে বড়া পাওয়ের স্বাদ নিলাম। কিছু না, পাউরুটি বেসনের শাখা, ভিতরে একটু পুর দেওয়া থাকে অল্প, এই। তো এই হলো দেবগঙ্গা নদী। এখন এই রাস্তাটি এখন নতুন হয়েছে, পুরানো রাস্তা পিছনে ওটা অনেক ঘুরে গেছে, তো বলে এই রাস্তাটাই এখন পরিক্রমার পথ পথচারীদের। তো জায়গাটি খুব সুন্দর, দেবগঙ্গা নদীর পাশ দিয়েই যাচ্ছি। নদীটির মধ্যে অসংখ্য জলচর পাখি ঘুরছে। নদীটি পায়ে হেঁটেই পার করা যায়, জল বেশি নেই। তো এই দেবগঙ্গা নদীটি সম্বন্ধে খানিকটা বিতর্কও আছে। কেউ বলছে যে দেবগঙ্গা দুটো, একটা বড় একটা ছোট। তো এটা দেবগঙ্গা বটে, তো যেটা পুরাণ কাহিনী মতে বলে যে ঋষিপুত্র অন্ধকাসুর, তাকে শিব ঠাকুর যখন ত্রিশূল ছুঁড়ে মেরেছিলেন, বধ করেছিলেন, তখন সেই ত্রিশূলের ফলা থেকে রক্ত কিন্তু লেগেই ছিল। তো সেই রক্ত ধোয়ার শিব ঠাকুর অনেক চেষ্টা করে যখন উঠল না, তখন এই দেবগঙ্গা নদীর জলে সেই ত্রিশূল থেকে রক্ত পরিষ্কার হয়ে গিয়েছিল। তো এর সঙ্গমস্থলে একটি বড় একটি ত্রিশূলও পোঁতা ছিল। তো সেসব তো এখন সর্দার সরোবর বাঁধের কারণে জলের অতল গভীরে চলে গেছে। তো শৈলেন্দ্র নারায়ণের কাহিনী থেকে জানতে পেরেছিলাম এই দেবগঙ্গা নদীটি এসছে ভৃগু পর্বত এবং ভৃগুতুঙ্গ পর্বত থেকে। তো যেটা বুঝলাম যে স্থানীয় লোক এই পর্বত দুটির অস্তিত্ব জানে না। আর দেবগঙ্গা নদীর অনেকগুলো শাখা আছে, সেই শাখাগুলো একটা তো এসছে মুগলি থেকে, মুলগি,
মুরগি তো কালকে পরশু দিন ছেড়ে আসলাম, কালকে পরশু তো না। তো আর অনেকগুলো শাখা আছে, অনেকগুলো পাহাড় থেকে উঁচু পাহাড় দেখা যাচ্ছে। তো ওরই কোথায় একটা গুহার মধ্যে মার্কণ্ডেয় মুনির গুহা আছে। এছাড়া অনেকগুলো গুহা এর আশপাশে আছে, কিন্তু তার হদিশ কোনটা কোথায় তারা দেখেছিলেন তার তো কোনো হদিশ এখন পাওয়া মুশকিল। আর বহু জায়গা এখন দুর্গম হয়ে গেছে। সেসব জায়গা থেকে যারা বন্য আদিবাসী ছিল তারা সরকার থেকে পুনর্বাসন পেয়ে অনেক ভিতরে গিয়ে বসতি স্থাপন করেছে। তো পুরনো সেই যুগ খুঁজলে এখন আর পাওয়া যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ স্থান আমি ছেড়ে এসেছি দুদিন আগে, সেটা হচ্ছে উদি নদী সঙ্গম। তো উদি নদীটা দীর্ঘ নদী, তার পাশ দিয়ে অনেকটা পথে এসেছি, কিন্তু উদি নদী যেখানে নর্মদা মায়ের সঙ্গে মিলেছে ওখানে পাহাড়ের উপরে নাকি অশ্বত্থামার পায়ের চিহ্ন পাওয়া যায়, তা দেখতে পাওয়া যায়। সেগুলো বড় বড় ধাপ আর পায়ের আকারের, তা ধাপে 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 সেই পায়ের চিহ্নটা উপরে উঠে গেছে। লোক কাহিনী হলো সে জায়গাটি এখন অতি দুর্গম। আচ্ছা, তা লোক কাহিনী হলো অশ্বত্থামা তো জীবিত আছে, সপ্ত কল্পান্তজয়ীদের একজন হলো অশ্বত্থামা। তার কৃতকর্মের যন্ত্রণার ভার সে যুগ যুগ ধরে বহন করে চলেছে আজও জীবিত থেকে। তো সেই অশ্বত্থামা ওই পাহাড়ের উপরে কোথাও থাকেন এবং সেখান থেকে মা নর্মদার তীরে আসেন ওই ধাপ বেয়ে বেয়ে। হয়তো তিনি আজও ওই নির্জন পাহাড়ের বুকে নিজের কৃতকর্মের অনুশোচনায় পাপ মুক্তির জন্য অপেক্ষা করে আছেন, অথবা তিনি চাইছেন, মৃত্যু কামনা করছেন যেন সেই দুর্বিষহ জীবন থেকে তিনি উদ্ধার পান। যাই হোক, সে তো খুবই মর্মান্তিক কাহিনী। ব্রহ্মশির অস্ত্র প্রত্যাখ্যান করেনি, সে অস্ত্র পঞ্চপাণ্ডবের আমাদের অর্জুনের যে বংশধররা ছিল তার গর্ভ নষ্ট করার চেষ্টা করেছিল সেই ব্রহ্মশির অস্ত্র। তো সেই পাপে তার মাথার যে মণি ছিল সেই মণিটি শ্রীকৃষ্ণ তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন। সেই কপালের সেই ক্ষত আজও নাকি অশ্বত্থামা বয়ে চলেছে। যাই হোক, এই দুটি কাহিনী বললাম। আর এই জায়গাটি অতি মনোরম জায়গা, পাশ দিয়ে পাহাড় গেছে, দুই পাশেই পাহাড় উঁচু উঁচু। তো ধীরে ধীরে কিন্তু আমরা যে সংরক্ষিত বনাঞ্চল সেই বনাঞ্চলের মধ্যেই কিন্তু যাচ্ছি। পেছনে একটি আশ্রম ছেড়ে এসেছি, আরেকটি আশ্রম 2 কিলোমিটার বললো, দেখি কত কিলোমিটারে 2 কিলোমিটার হয়, হয়তো এসেও গেছে। এটাও তো দেখছি নদীর এপারে। যাই হোক, দেখি নর্মদে হাট। তো এই হলো দেবগঙ্গা নদীর জলের ধারা, বেশ তীব্র স্রোত। তো এই জায়গাটি আমি পায়ে হেঁটে জুতো খুলে পার হলাম, বেশ পিচ্ছল রাস্তা। তো ভিতরে শ্যাওলা আছে, তো সেই শ্যাওলার ভিতর দিয়ে তো বেশ স্রোতও আছে। তো এই তীব্র স্রোতের মধ্যে দিয়ে এটা পার হয়ে আসলাম নিরাপদ। কিন্তু পথের কিন্তু কোনো চিহ্ন বা নিশানা বলতে এই 3টে পতাকা দেখতে পাচ্ছি, আর কিছুই নেই। আর পথের পাশে কোনো তীর চিহ্ন বা কিছু নেই। তো বুঝতে পারছি না রাস্তাটা ঠিক কিনা, কারণ এখানে কাউকে জিজ্ঞাসা করানো নেই। অনুমানের ভিত্তিতে জায়গাটিতে আসলাম। তো পাকদণ্ডী পথ তো দেখতে পাচ্ছি, আর দুটি গরুও সামনে যাচ্ছে। হ্যাঁ, একটা গাই গরু, এই বকনা, আর একটা দামড়া। যাক, ওরা নিশ্চয়ই
ঠিক পথেই আমাকে নিয়ে যাবে, কারণ এসব পোষা গরু জঙ্গলের পথে গেলেও লোকালয়ের মধ্যেই থাকবে। এপারেও চাষের ভুট্টা ক্ষেত দেখছি, সুতরাং মোটামুটি ঠিক নির্দেশভাবেই যাচ্ছে মনে হচ্ছে। তো পাহাড় একটা চড়াই পাকদণ্ডী এই রাস্তা, দেখি কোথায় নিয়ে যায়। তো এই হলো সুন্দর দেবগঙ্গা নদী। এখানটা দিয়েও পার হতে পারতাম, অল্প স্রোত ছিল। যাই হোক, পার যখন হয়ে এসেছি চিন্তা নেই। বাপরে বাপ, এ তো কাঁটা ঝোপ। এই কাঁটা আমাদের সুন্দরবনেও আছে। এই ফলগুলো, এইগুলো আমরা হাতের উল্টো পিঠে যখন কাঁচা অবস্থায় ছোঁড়াছুড়ো করে হাতের পিছন থেকে রক্ত বার করতাম। সে ছেলে মানুষই খেলা। যাই হোক, তো পাহাড়ে চড়ছি, সংরক্ষিত বনাঞ্চল এগুলো। দেখি কোথায় যায়। পাশ দিয়ে দিয়েই এই পাকদণ্ডী দেখা যাচ্ছে, এটা ধরেই এই। তবে কোনো পথ নির্দেশ দেওয়া নেই, এরকম সাধারণত ঘটে না। তো এখানে বেশ ভারী জুতোর ছাপও দেখছি, মানে এই রাস্তা দিয়ে লোক চলাচল আছে। হ্যাঁ, ওই তো পাকা রাস্তাটিকে পাকদণ্ডী দিয়ে সহজেই ধরে ফেললাম। তাহলে এটা সংক্ষিপ্ত রাস্তা, অনেকটা পথ ছোট হয়ে গেল। খুবই সুন্দর জায়গাটি, দুদণ্ড বিশ্রাম নেওয়া যায় এখানে। এসে তো গেছি ওই পাকা রাস্তা, চিন্তা নেই, একটু বসি। নর্মদে হার। দেবগঙ্গা পার হয়ে এখন এই শুলপানেশ্বর যে অভয়ারণ্য, তার মধ্যে দিয়েই যাচ্ছি। সুন্দর বুক চিরে পাকা রাস্তা, আর বিশাল বিশাল সব গাছ, বিভিন্ন রকম গাছ দুই পাশে দাঁড়িয়ে আছে। মানে গাছগুলো একে অপরের সঙ্গে রৌদ্রের তাপ নেওয়ার জন্যে সব একে অপরের সঙ্গে কম্পিটিশানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, অনেক উঁচু উঁচু। আর জায়গাটি ছায়া ঘেরা, একদম শান্ত, তপবনের মতো ঠান্ডা একদম। বাইরে রোদ্দুরের তাপে মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, আর এই জায়গাটা মনে হচ্ছে না এসি ঘরের 20 ডিগ্রি তাপমাত্রায় আছে, 18-20 এরকম। ভারী সুন্দর। তো অতি গ্রীষ্মেও এসব জায়গা কখনো গরম হবে না। দূর থেকে যেসব বড় বড় উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছিল, সেই সব পাহাড়ের পাদদেশ দিয়ে দিয়েই চলছি। তো মানতেই হবে এই জঙ্গলটির কথা, ভারী সুন্দর।